বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। রামভাই স্মরণে বইটি ফণীন্দ্র কুমার মালাকারের লেখা। আমি আগের দিন কি পাঠ করেছিলাম, আজকে ঠিক তারপর থেকে পাঠ করব। তার আগে আমার মাতা পিতাকে প্রণাম জানিয়ে, গুরুদেবের চরণে সহস্র কোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। প্রশ্ন: সেই গৃহস্থের বাড়ি ফিরে গিয়েছিলে কি? ঠাকুর: না, আর যাই নাই। সেইখান থাইকা অন্যদিকে চইলা যাই। প্রশ্ন: সে ঘটনার পর থেকেই বুঝি পায়ের ব্যথা মাঝে মাঝে দেখা দেয়? ঠাকুর: হ। এমন সময় শাস্ত্রীদা আসিয়া জিনিসগুলি আমার হাতে দিলেন। আমি অপর ঘরে যাইয়া গুয়া মুসুরি ও জৈন বাছিয়া ভালো করিয়া ঝাড়িয়া স্টোভ জ্বালাইয়া একত্রে ভাজিয়া পাটায় বাটিয়া শুকনা গুঁড়া করিলাম। এলাচির খোসা ছাড়াইয়া গুঁড়া করিলাম। মিছরিও গুঁড়া করিয়া রাখিলাম। কিশমিশের বোটা ফেলিয়া ভালো করিয়া 3 থেকে 4 বার ধুইয়া জলে ভিজাইয়া রাখিলাম। সিদ্ধ করা তেঁতুল পাতাগুলি জল হইতে উঠাইয়া ফেলিয়া দিয়া জল ভালোভাবে ছাঁকিয়া ওলকচুগুলি জল হইতে উঠাইয়া ফেলিয়া দিয়া জল ভালোভাবে ছাঁকিয়া ওলকচুগুলি ওই জলে দিয়া হাতা দিয়া চাপিয়া চাপিয়া ভালো করিয়া মিশাইলাম এবং মিশ্রির গুঁড়া ও কিশমিশগুলি দিয়া দিলাম। পুনরায় স্টোভ জ্বালাইয়া পাত্রটি বসাইয়া দিয়া নাড়িতে থাকিলাম। যখন দেখিলাম ঘন হইয়া আচারের ন্যায় হইয়াছে, তখন নামাইয়া গুয়া মসুরি ও জৈন চূর্ণ এলাচ চূর্ণ দিয়া নাড়াচাড়া করিয়া নামাইয়া একটি কাচের পাত্রে রাখিলাম। শাস্ত্রীদা এতক্ষণ আমার সব কাজ লক্ষ্য করিয়া জিজ্ঞাসা করিলেন, ফণী ভাই, এটা তো তৈরি করা কি করে শিখলে? কেন, ঠাকুর নিজে শিখিয়েছেন, বলিলাম। পরদিন ওই মণ্ডু দিয়া ঠাকুর ভোগ দেওয়া হইল। শাস্ত্রীদার বিশেষ অনুরোধে আমি ভোগ দিলাম। মণ্ডু ভোগ দিয়া দরজা বন্ধ করিয়া চৌকির সামনে নিচে বসিয়া রহিলাম। ঠাকুর চামচ দিয়া ভোগ নিতে নিতে বলিলেন, ওলকচুর মণ্ডু তৈরি করছ দেখছি, ভালো হয়েছে। সেদিন দ্বিপ্রহরে একসঙ্গে বসিয়া আমরা আমাদের নিজের আহার গ্রহণ করিবার সময় বলিলাম, শাস্ত্রীদা, আগামীকাল দয়া করে আমাকে যেতে দিন, এই প্রার্থনা। শাস্ত্রীদা বিষণ্ণ বদনে বলিলেন, ঠাকুর সম্মতি দিলে আমি বাধা দেব কেন? শাস্ত্রীদা ঠাকুরকে জানাইলে ফণীবাবু আগামীকাল যেতে চান। ঠাকুর: হ, কাল আসুক গিয়া। পরদিন সকালে আমি তৈয়ার হইয়া কাঁদিতে কাঁদিতে ঠাকুর প্রণাম করিতে মাথায় হাত রাখিয়া বলিলেন, কাঁদো কেন, কিছুদিন পরে যামু। শাস্ত্রীদা ও আমি স্টেশনে আসিলাম। একটু পরে ট্রেন আসিলে আমি ভূমিষ্ঠ হইয়া শাস্ত্রীদাকে প্রণাম করিয়া জড়াইয়া ধরিয়া কাঁদিয়া ফেলিলাম। তাহার চোখেও জল। ট্রেনে উঠিলাম, ট্রেন ছাড়িয়া দিল। তো বন্ধুরা, 9ম অধ্যায় এখানেই শেষ হলো। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। বন্ধুরা, এখন আমি 10ম অধ্যায় পাঠ করা শুরু করছি। অক্ষয় তৃতীয়ার কয়েকদিন আগে পাটিয়ার বিখ্যাত কীর্তনিয়া শৈলেন্দ্র চক্রবর্তী আসিয়া ঠাকুরের শ্রীচরণে প্রণাম করিয়া বলিলেন, কবে গরিব ব্রাহ্মণের গৃহে পদধূলি দানে এই পতিত অধমকে শান্তি দিবেন? অধম এই মানসে শ্রীপাদপদ্ম দর্শনে এসেছে। ঠাকুর উত্তর দিলেন, দুর্যোধনের রাজভোগ তুচ্ছ কইরা বিদুরের ক্ষুদান্ন তৃপ্তি সহকারে গ্রহণ করে, আশ্রয় নিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে। এই কথার দৃষ্টান্ত রাখছেন। বিদুর হইল যে দূরে নয়, আশ্রয়ে আছে। দুর্যোধন হইল স্বয়ং কর্তা, দক্ষ মহারাজা। সময়
সুযোগ ঘটলে আমি গিয়া আসুম। চিন্তা ভাবনা করবেন না, যান বিশ্রাম নিয়া স্নান কইরা প্রসাদ পান গিয়া। 2টার ট্রেনে বাড়ি ফিরিবার উদ্দেশ্যে শৈলেন্দ্রবাবু পুনরায় ঠাকুর প্রণাম করিলেন। ঠাকুর জয় গোবিন্দ বলিয়া আশীর্বাদ করিলেন। শৈলেন্দ্রবাবু আমাদের 3 ভাইকে উৎসবে যাওয়ার জন্য নিমন্ত্রণ করিয়া যাত্রা করিলেন। 15ই বৈশাখ বৈকালে যামিনী সাহা, প্রমোদবাবু, মধুদা প্রভৃতি গাড়ি লইয়া আসিলেন। সকলে ঠাকুর প্রণাম করিলে যামিনী সাহা বলিলেন, আগামীকাল অক্ষয় তৃতীয়া উৎসব আমার বাসায় হইবে। আমাদের সকলের ইচ্ছা উৎসবে আপনি উপস্থিত থাকেন। উৎসবের পর আপনার আদেশ মতো লইয়া আসিব। দয়া করিয়া চলেন। ঠাকুর চুপ করিয়া আছেন দেখিয়া মধুবাবু বলিলেন, বাবা, আমরা আপনারে পরদিন নিয়া আসুম। ঠাকুর কিছুই বলিলেন না দেখিয়া প্রমোদবাবু ঠাকুরকে যাইতে মিনতি জানাইলে ঠাকুর বলিলেন, উৎসব আগামীকাল, কাল যে কোনো সময় গিয়া দীক্ষা শুইনা আসলে উপস্থিত থাকার সামিলই হইল। আপনি গো কারো আসতে হইব না, আমি নিজেই যামু, আজ যামু না। যামিনী সাহা বলিলেন, বাবা, আপনি এখন গেলে আমরা নিরুদ্বেগে আনন্দে থাকিতাম। ঠাকুর বলিলেন, উদ্বেগ নিরানন্দের কোনো হেতু দেখি না। গুরুর বাক্যই গুরু বইলা মানতে হয়। এই কথার পর প্রমোদবাবু বলিলেন, আপনি দয়া করে গিয়ে দেখে শুনে আসবেন। সকলে ঠাকুর প্রণাম করিয়া চলিয়া গেলেন। পরদিন 10:30টায় ভোগ গ্রহণান্তে বলিলেন, এখন আপনারা যাইয়া স্নানাহার কইরা বিশ্রাম করেন গিয়া। বিশ্রামের সময় লোক আসতে দিবেন না। এ কথা বলিয়া ঠাকুর মালশিখানি দিয়া আপাতমস্তক ঢাকিয়া শয়ন করিলেন। আমি বাহির হইয়া দরজায় শিকল দিয়া চলিয়া আসিলাম। ঠাকুর ভোগের পূর্বেই বরদা যামিনী সাহার বাসায় উৎসবে যাবেন। 2টা বাজিলে ঠাকুরের নিকট যাইয়া মালসির উপর দিয়া বাতাস দিতে থাকিলাম। 2:30টার সময় ঠাকুর হঠাৎ মালসিটি ফেলিয়া দিয়া উঠিয়া বসিতেই আমি পাখা সরাইয়া লইলাম। তুমি এইখানে কি করছিলা? ঠাকুর প্রশ্ন করিতে জানাইলাম, অসম্ভব গরম দেখে তোমাকে বাতাস দিচ্ছিলাম। ঠাকুর একটু পরে কোষ্ঠী লেখা শুরু করিলেন। আমি চলিয়া আসিলাম। 3:30-এ বরদা যামিনী সাহা, প্রমোদবাবু, মধুবাবু ঠাকুরের নিকট হাজির হইয়া দেখিলেন ঠাকুর কোষ্ঠী লিখিতেছেন। একটু পরে ঠাকুর মুখ উঠাইয়া দেখিয়া বলিলেন, এ কি, আপনারা উৎসব ফেলা আসছেন কেন? আমি গিয়া সব দীক্ষা শুইনা 2:30টায় ফিরে আসছি। প্রমোদবাবু বলিলেন, আমরা সকলে আপনাকে দেখেছি। আপনি পূজাস্থান দেখে বাহির হবার সময় বলিলেন, ঘুইরা সব দীক্ষা যাই। আমরা আপনাকে অনুসরণ করে চলবার সময় আপনি লোকের ভিড়ের ভিতর ঢুকে যাওয়ার পর বহু খোঁজাখুঁজি করে না পেয়ে এখানে খোঁজ করতে এসেছি। ঠাকুর বলিলেন, উৎসবে আমারে উপস্থিত হইতে বলেছেন, আমি উপস্থিত হইয়া সব দীক্ষা আসছি। যামিনীবাবু বলিলেন, একটু কিছু ভোগ নিয়ে না আসায় আমরা শান্তি পাচ্ছি না। তো বন্ধুরা, আমি পাঠকে আর এখানে এগিয়ে নিয়ে যাব না, পরদিন ঠিক পরের থেকে পাঠ করব। নমস্কার।